এখন শুনছিলেন এস আলম গ্রুপ হেডলাইন। যাচ্ছি পুরো সংবাদে। রাষ্ট্রপতি হজ থেকে দেশে ফিরলেই লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলেও জানান তিনি। গণভবনে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, দল কেউ ধর্মের বিরুদ্ধে কথা বললে তা গ্রহণযোগ্য হবে না। মামুন রশিদের রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে গণভবনে সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যের শুরুতেই তিনি বলেন, এবারের অধিবেশনে বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তি ফুটে উঠেছে। এছাড়া জাতিসংঘ মহাসচিবও তার সরকারের প্রশংসা করেছেন বলে জানান প্রধানমন্ত্রী। এই সফরের সময় বিশ্ব রাজনীতির মূল মঞ্চ জাতিসংঘে বাংলাদেশ যথেষ্ট সমাদৃত হয়েছে, কারণ গণতন্ত্রের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার পাশাপাশি আর্থ সামাজিক এবং পরিবেশ উন্নয়নে বাংলাদেশ অসাধারণ ভূমিকা রেখেছে। জাতিসংঘ মহাসচিব 5 জানুয়ারি নির্বাচনের পরবর্তী সময় দেশের শান্তিপূর্ণ স্থিতিশীল পরিবেশ এবং গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমার সরকারকে অভিনন্দন জানান। সীমান্ত চুক্তির ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছেন বলে জানান শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী আমার সরকারের সন্ত্রাস বিরোধী লড়াইয়ের প্রশংসা করেন। নেপাল ভুটানের সাথে বাংলাদেশের ট্রানজিট, অর্থাৎ বাংলাদেশের পণ্য যেন নেপাল ভুটানে যেতে পারে, আবার নেপাল ভুটানের পণ্য বাংলাদেশে আসতে পারে, ভারত যাতে সেই ট্রানজিটটা আমাদের সহজে দিয়ে দেয়, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করি। প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকরা ধর্ম নিয়ে মন্ত্রী লতিফ সিদ্দিকীর করা মন্তব্য ও তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে জানতে চান। আপনার এক মন্ত্রীর মন্তব্যে সেটা কিছুটা ম্লান হয়েছে, তো আমরা জানতে চাচ্ছি আসলে যে এই পরিস্থিতিতে আপনি কি কি পদক্ষেপ নিচ্ছেন। কেউ যদি কোনো রকম অবিবেচকের মতো কোনো কথা বলে, সেটা নিশ্চয়ই আমাদের কাছে গ্রহণযোগ্য না। কাজে তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার যথাযথ সে ব্যবস্থা নেব। ইতিমধ্যে সেটা কিন্তু আমরা বলে দিয়েছি। কবে নাগাদ সিদ্ধান্ত কার্যকর হবে তাও জানান প্রধানমন্ত্রী। লতিফ সিদ্দিকী যে বক্তব্য দিয়েছে তাতে সরকার বেকায়দায় পড়েছে আমি মনে করি না, উনি নিজেই বেকায়দায় পড়েছেন। কাজে উনি যেটা বলেছেন তার খেসারত ওনাকেই দিতে হবে। ফাইল প্রস্তুত করে আমি রাখতে বলেছি, অফিস খুললেই ফাইল চলে আসবে, কিন্তু এটা ক্যাবিনেট সেক্রেটারিকে নিয়ে আসতে হবে, রাষ্ট্রপতির কাছে নিয়ে যেতে হবে, রাষ্ট্রপতি সই করবেন, তাহলেই বিদায় হবে। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার আন্দোলনের হুমকিরও জবাব দেন শেখ হাসিনা। পার্টির কঠোর আন্দোলন কত কঠোর হতে পারে সে কঠোর হত্যা দেখার মতো ক্ষমতা সরকারের আছে, এটুকু বলতে পারি। আর মানুষ যখন সাথে থাকে, শুধু সরকার দিয়ে হয় না, জনগণের শক্তি হলো বড় শক্তি। আমি সবসময় জনগণের শক্তিতে বিশ্বাস করি। তুমি আরো কঠোর আন্দোলন নিয়ে নামুক না আসুক, তারপর দেখা যাবে। উনি কার বাতাসে নাচেন সেটা তো আমি বলতে পারি না, ওনারা কে আশা ভরসার বাণী শোনান সেটা তো আমি জানি না। বিএনপির দুর্নীতির ব্যাপারে গণমাধ্যম সোচ্চার নয় বলে সমালোচনা করেন তিনি। অন্তত আমাদের সরকার এগুলি করতে আসেনি, যারা করতো তাদের বলেন, তারা খাইয়ে পড়ে ঠিকই আছে এবং তাদের বিরুদ্ধে বেশি কিছু কেউ বলেও না, কেউ ব্যবস্থাও নেয় না, কারণ তাদের টাকা আছে, সব বুক কিনে ফেলতে পারে। আমাদের নাই, আমরা কিনতে পারি না, সমস্যা এখানেই। মানি লন্ডারিং করলো, একেবারে FBI সাক্ষী দিয়ে যাওয়ার পরেও আমাদের কোর্ট খালাস দিয়ে দেয় এবং জজ সাহেব পালায় চলে যায়, মালায় এসে সেটেল করে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভারত সরকারের দেয়া তথ্য সম্পর্কেও বক্তব্য রাখেন শেখ হাসিনা। আমি তো এটা নিয়ে কখনো পড়া করিনি, আমি কখনো জীবনের মায়াও করিনি। আর আমি যদি জীবনে পড়া করতাম, মায়া করতাম, আপনারা গণতন্ত্র ফিরত পেতেন না, এটাও বাস্তবতা। বিএনপি নেতা মওদুদ আহমেদ ও সাবেক মন্ত্রী একে খন্দকারের বইয়ের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ষড়যন্ত্র করে ইতিহাসকে চাপা দেওয়া যায় না। অপকর্ম করে এখন দূরে বসে নানা ধরনের বিকৃত কথা বলে যাচ্ছে। ইতিহাস ইতিহাস, ইতিহাসকে কেউ চাপা দিয়ে রাখতে পারবে না। মামুন রশিদ, এশিয়ান টিভি, ঢাকা। বিএনপির সঙ্গে আলোচনা না হলে দেশ সংঘাতের দিকে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেত্রী শেখ হাসিনা এখন যতই বলতে থাকুন না কেন, বিএনপির সঙ্গে আলোচনা করা বা সংলাপ ছাড়া অন্য কোনো বিকল্প পথ নেই। আর যদি তারা না করতে চান, অতীতে যেভাবে তাদেরকে মূল্য দিতে হয়েছে, অতীতে যেভাবে দেশকে তারা জিম্মি করেছেন, জনগণকে জিম্মি করেছেন, ঠিক একইভাবে আবারও দেশে সংঘাত সৃষ্টি হবে, দেশে, যেটা আমরা কেউই চাই না। এই জন্যই বারবার আমরা বলছি, দেশের মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে
বিএনপির সঙ্গে আলোচনা করুন এবং অতি দ্রুত সকলের কাছে গ্রহণযোগ্য একটি পদ্ধতির মাধ্যমে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের আয়োজন করুন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, এই ধ্বনিতে আরাফাত ময়দানে বিভিন্ন আনুষ্ঠানিকতায় সম্পন্ন হয়েছে এবারের হজ। আজ সৌদি আরবে কোরবানির মাধ্যমে শেষ হবে হজের সব আনুষ্ঠানিকতা। এবার হজ করেছেন প্রায় 20 লাখ মানুষ। আসিফ নূরের ডেস্ক রিপোর্ট। প্রায় 1450 বছর আগে আরাফাতের ময়দানে লক্ষাধিক সাহাবীর সামনে ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ময়দানে ইসলামের পরিপূর্ণতার ঘোষণা দিয়ে কোরআনের আয়াত নাজিল হয়। তাই হজের 3 ফরজের মধ্যে আরাফাতের ময়দানে অবস্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুক্রবার সকাল থেকে লাখ লাখ হাজি জড়ো হতে শুরু করেন আরাফাতের ময়দানে। এরপর মসজিদে নামিরা থেকে খুতবা পড়েন সৌদি গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ আল শেখ। মসজিদে নামিরা থেকে খুতবা শোনেন মুসল্লিরা। সব ষড়যন্ত্র মোকাবেলায় মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান গ্র্যান্ড মুফতি। এক আজানে জোহর ও আসরের নামাজ একই ইমামের পেছনে আদায় করেন হাজিরা। পরে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আরাফাত ময়দান ত্যাগ, আবার মিনায় ফেরা। পথে মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রি যাপন। এরপর মিনায় জামারাতে শয়তানকে লক্ষ্য করে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ। শনিবার সৌদি আরবে ঈদুল আজহা। মিনায় গিয়ে জামারাতে কঙ্কর নিক্ষেপ করে এসেই কোরবানি করবেন হাজিরা। এরপর তারা মাথা মুড়িয়ে ইহরাম খুলে পোশাক পরবেন। এবার 150টিরও বেশি দেশের প্রায় 20 লাখ মানুষ হজ পালন করেছেন। আসিফ নূর, এশিয়ান টেলিভিশন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ সবার হজ কবুল করুক। আর এবার শারদীয় দুর্গা উৎসব প্রসঙ্গ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। গতকাল মহাসমারোহে পালিত হয় মহানবমী ও বিজয়া দশমী। রাজধানীর পূজার খবর জানাচ্ছেন জাকারিয়া আহমেদ, ছবি তুলেছেন দিদার হোসেন। উত্তর থেকে দক্ষিণ গোলার্ধ সবখানেই মায়ের আরাধনায় মশগুল হিন্দু সম্প্রদায়। মায়ের চলে যাবার বাকি আর মাত্র কয়েক প্রহর, তাই শেষ মুহূর্তে মাকে খুশি করতে ব্যস্ত ভক্তরা। অশুভ শক্তি বিনাশে মানবকুলে জন্মেছিলেন মহামায়া দুর্গা। মর্তে শান্তি প্রতিষ্ঠায় এখনো প্রতি বছর মানুষের কাছে আসেন দুর্গতি নাশিনী মা দুর্গা। পৃথিবীর সকল মানুষ যদি মঙ্গল হয়, ভালো থাকে, এটা চেয়েছে। দেবতারা যদি অসুর বধ বা মানে খারাপ মানুষদের ধ্বংস করার জন্য পৃথিবীতে আসতে পারে, আর আমরা পৃথিবীতে জন্ম নিয়েই কেন চিন্তা করব না যে আমরাও এখানে বসে অনেক কিছুই করতে পারি। কানার আশীর্বাদে সব আমাকে পান। বিদায় বেলায় মায়ের চরণে নিজেকে সঁপে দিয়ে মায়ের কাছে সেই শক্তি চাইলেন নারী ভক্তরা। মা একটা শক্তির প্রতীক, সেই শক্তি নিয়ে আসলে নারী শক্তির প্রকাশ, শক্তির প্রেরণা সবই আসে মা দুর্গা থেকে। অনেকে মেয়েদের উপর অত্যাচার করে, অনেক কিছু মেয়েরা সেরকম সব মেয়েরই উচিত এগিয়ে আসা মায়ের মতো। 5 দিন পিত্রালয়ে থাকার পর মায়ের বিদায় লগ্ন সমাগত। দোলায় চড়ে মর্তের সন্তানদের কাঁধে চেপে সপরিবারে স্বর্গে যাবেন মা দুর্গা। বিদায় ধ্বনি বেজে গেছে, এবার অপেক্ষা বিসর্জনের। এই বিসর্জনের মধ্য দিয়ে মর্তবাসীরা অর্জন করবে অসুর বধের শক্তি। মনের মধ্যে যে অসুরের নিত্য বসবাস, সেই অসুর বধ করার জন্য মায়ের কাছ থেকে কি শক্তি অর্জন করতে পারলো মর্তের সন্তানেরা, তাদের কর্মের মাঝেই পাওয়া যাবে এই প্রশ্নের উত্তর। জাকারিয়া আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকেশ্বরী মন্দির, ঢাকা।
কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছেন ব্যবসায়ীরা, তবে গতবারের চেয়ে দাম কম। ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়া 70 থেকে 75 টাকা এবং ঢাকার বাইরে 60 থেকে 65 টাকা। সকালে রাজধানীতে বাংলাদেশ ফিনিশ লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করা হয়। এছাড়া খাসি চামড়া বিক্রি হবে 30 থেকে 35 টাকায়। গত বছর ঢাকায় ব্যবসায়ীরা প্রতি বর্গফুট গরুর চামড়া কেনেন 85 থেকে 90 টাকায়, ঢাকার বাইরে 75 থেকে 80 টাকায়। খাসির চামড়ার দাম ছিল 50 থেকে 55 টাকা। মহাসড়কে যানজট আর সময় মতো ট্রেন ও লঞ্চ ছেড়ে না যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। বেশি ভাড়া নেওয়ার অভিযোগ তো আছেই, তবে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মহাসড়ক যান চলাচলের উপযোগী আছে। তালুকদার বিপ্লবকে সঙ্গে নিয়ে রবিউল আলমের রিপোর্ট। শুক্রবার থেকেই ঈদের ছুটি শুরু হওয়ায় একযোগে ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। আর এর বড় প্রভাবটি পড়েছে রাজধানীর রেল স্টেশনগুলোতে। সময় মতো ট্রেন ছেড়ে না যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রী সাধারণ। আমরা কালকে সকাল 7টায় এসেছি, মাত্র দুটি ট্রেন যেতে, একটা হলো দ্রুতযান, একটা হলো একতা। আসছি আমার 9:40 ট্রেন এখনো আসেনি, অগ্নিবীণা। ঘরমুখো মানুষের স্রোত সদরঘাট লঞ্চ টার্মিনালেও। ভোগান্তি মাথায় নিয়েও যাত্রীরা ছুটছেন আপন গন্তব্যে, আর ভোগান্তি বাড়াতেও যেন সচেষ্ট লঞ্চ কর্তৃপক্ষ। ঈদে যাত্রীর সুবিধার্থে আমরা হয়তো দুই একটা যাত্রী বেশি উঠে, এতে তো